বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি সব মিলিয়ে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার আপাত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সেনাবাহিনী কখন ব্যারাকে ফিরবে সেটি এখনও পরিষ্কার নয়, কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়নি, ইন্টারনেট পুরোপুরি ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১৬ই জুলাই থেকে ২১শে জুলাই পর্যন্ত বাংলাদেশে টানা নজিরবিহীন বিক্ষোভ আর সহিংস আন্দোলন হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিক্ষোভ কখনোই দেখা যায়নি। এত কম সময়ের মধ্যে ১৫০'র বেশি মানুষ নিহত হবার ঘটনা ঘটেনি। এই বিক্ষোভের দুটো দিক রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। একটি হচ্ছে সরকার ধারণা পেয়েছে বিরোধী রাজনৈতিক দল নিজস্ব কর্মসূচি নিয়ে সক্রিয় হতে না পারলেও যে কোনো দিক থেকে সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে এত তীব্র একটি আন্দোলন সামাল দেবার মাধ্যমে সরকার আপাতত বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা থেকে সরানো সহজ কাজ নয়। যে সে ধাক্কা খেয়েছে তো কোনো সন্দেহ নাই, বা ভয় পেয়েছে কোনো সন্দেহ নাই, কিন্তু আবার এটাও ঠিক যে সে যেহেতু দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় আছে, তার তো ওই মেকানিজম গুলো আছে, তার ওই সার্ভেইলেন্স প্রযুক্তি আছে, এটাকে ট্যাকেল করার মতো ক্ষমতা যে তার আছে সেটা সে মোটামুটি দেখাতে পারলো যে সে ইচ্ছা করলে আসলে এরকম পর্যায়ের একটা আন্দোলনকেও সে আসলে দমন করতে পারে। মাহা মির্জা আরও বলেন, আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় আছে, সেজন্য আন্দোলন বিক্ষোভ সামলানোর মতো মেকানিজম ও সার্ভেইলেন্স তাদের তৈরি হয়েছে। আবার সরকারের ভিত নাড়ানোর মতো ক্ষমতা যে মানুষজনের রয়েছে সেই বিশ্বাসও তৃণমূল পর্যায়ে তৈরি হয়েছে বলে মনে করেন মাহা মির্জা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক পর্যবেক্ষক রাশেদা রওনক খান মনে করেন, সরকারের জন্য এই আন্দোলন অনেক বড় একটি বার্তা দিয়েছে যদি সরকার সেটা গ্রহণ করে। এটা শুধু কোটা সংস্কার আন্দোলন ছিল না, এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় সম্পদ, তাতে বোঝা যায় যে এই আন্দোলনটা ছিনতাই হয়ে গেছে। ওরা ছাত্র হিসেবে যে পরিমাণ বৈষম্যের মুখোমুখি হচ্ছে সেগুলো আর মেনে নিতে পারছিল না। তাদের জোর করে আসলে কোনোভাবে রাজনৈতিক মতাদর্শ তৈরি করা যায় না। আজকে বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়ার জন্য আমি আমার কোনো এক নেতার আন্ডারে গিয়ে সিটটা নিয়েছি, হয়তো ওটা তার একটা স্ট্র্যাটেজি ছিল সিট পাওয়ার জন্য, কিন্তু তাকে ধরে নেওয়ার কোনো কারণ নেই, সে একজন রাজনৈতিক কর্মী। এখন হয়তো রাষ্ট্রযন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আটকানো হয়েছে বা অন্যান্য ইস্যুস চলে আসায় তাদেরকে আটকানো গেল, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু চাপা এই বৈষম্য বিরোধী অনুভূতিটা থেকে যাবে। যে কোনো সময় সেটা আবার আসবে সামনে। এই বিক্ষোভ ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিচলিত করেছে, তাতে কোনো সন্দেহ নেই। যুদ্ধাপরাধের বিচার, হেফাজতে ইসলামের কর্মসূচি কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে কেন্দ্র করে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জোরালো রাজনৈতিক আন্দোলন সামাল দিয়েছে দলটি। এছাড়া ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে নিরাপদ সড়ক চাই আন্দোলনও সামলে নিয়েছিল দলটি। কিন্তু এই প্রথমবার বিক্ষোভ সামাল দিতে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে সরকার। বিক্ষোভের মাত্রা এতটা তীব্র হবে সেটি ধারণা করতে পারেনি ক্ষমতাসীনরা। ২০২৪ সালের ৭ই জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ অনেকটা নির্ভার অবস্থায় ছিল। আওয়ামী লীগ নেতারা স্বীকার করছেন যে গত ১৬ বছরে ক্ষমতাসীনরা এতটা চ্যালেঞ্জের মুখে পড়েনি। এই বিক্ষোভের ভেতর দিয়ে কি বোঝা যাচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক অবস্থা নড়বড়ে হয়ে পড়েছে? পর্যবেক্ষকদের কেউ কেউ এমন প্রশ্ন করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। ওইরকম নড়বড়ে আসলে আমরা চিন্তাই করি নাই যে সন্ত্রাসের মাত্রাটা এই পর্যায়ে যাবে। তারা বাংলাদেশ বিটিভি, বাংলাদেশ টেলিভিশন পোড়ায় দিবে, তারপর বিভিন্ন ভবন আগুন দিবে, যেভাবে তারা করেছে এটা আমাদের ইয়ের মধ্যে হচ্ছে না। বিএনপি এবং জামাত তারা এর মধ্যে সম্পৃক্ত হয়েছে, এটা এই সুযোগে তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনে তারা তার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছে। যদিও শুরু থেকেই আন্দোলনের প্রতি তাদের নৈতিক সমর্থনের কথা বললেও বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেয়নি বলে দাবি করছেন দলটির নেতারা। বিএনপি কিন্তু কখনো সক্রিয়ভাবে তাদের নেতা কর্মীদেরকে থাকতে বলেনি। ওই আন্দোলনের সময় বলছে যে আমাদের সমর্থন আছে। যে কোনো গণতান্ত্রিক শক্তি যখন ক্রিয়াশীল থাকে
সেই ডেমোক্রেটিক রাইটস যখন এক্সারসাইজ করে, সাংবিধানিক অধিকার যখন এক্সারসাইজ করে, তার প্রতি আমাদের সমর্থনটা থেকে যায়। এই আন্দোলন থেকে আওয়ামী লীগের কিছু বার্তা নেবার আছে বলে মনে করেন সাবেক মন্ত্রী মিস্টার রাজ্জাক। আমাদের দুর্বল দিকগুলো আমাদের চিহ্নিত করতে হবে, কর্মীদেরকে সুসংগঠিত করতে হবে, সুশৃঙ্খল করতে হবে, কমান্ড মানতে হবে, এরকম কিছু কিছু তো আছেই, একদম তো সহজভাবে নিতে তো হবে না। অবশ্যই আমরা সেগুলা করবো। চলার পথেই তো আপনার যে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার আলোকে আপনি যদি চোখ বুঝে থাকেন তাহলে তো আপনাকে আরো মূল্য দিতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি না থাকায় ক্ষমতাসীনরা গত ১৬ বছরে জনমতকে গুরুত্ব দিচ্ছে না। বিভিন্ন ইস্যু যখন সামনে আসে তখন সেগুলোকে হয় উপেক্ষা করা নয়তো দাবিয়ে রাখার প্রবণতা স্পষ্ট হয়েছে ক্ষমতাসীনদের মধ্যে। এই সমালোচনাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে? এমন প্রশ্নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগ জনমতকে সবসময় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নেয়। আমরা কিন্তু অ্যাড্রেস করেই যাচ্ছি, আমরা কিন্তু অ্যাড্রেস করি না এমন কোন জায়গা আমরা আপনাদের দেখাতে পারবো না। হ্যাঁ, সময় দিতে হয়, সময় দিলে আমরা আস্তে আস্তে এগুলোকে আমরা উপলব্ধিতে তো আনি। আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, ওনার কাছে সঠিক মেসেজটা যখনই পৌঁছায় তখনই উনি কিন্তু সেটা নিয়ে উনি কাজ করেন। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে নানা আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাস্তায় সক্রিয় হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে কিংবা পুলিশের সাথে একত্র হয়ে প্রতিহত করেছে। এবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাস্তায় ছাত্রলীগ বিক্ষোভকারীদের হটিয়ে দেবার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেটি কোনো কাজে আসেনি। বাহাউদ্দিন নাসিমের কাছে প্রশ্ন রাখা হয়, এই আন্দোলন থেকে আওয়ামী লীগের শিক্ষা নেবার কিছু আছে কিনা। মানুষের জীবনে তো শেখার কোনো শেষ নেই, প্রতিটি মুহূর্তেই প্রতিটি পদে পদেই কিন্তু শিক্ষা নেওয়া যায়, কারণ জানতে হবে, শিখতে হবে এবং প্রতিটি পদে পদে জীবন থেকে শিক্ষা নিতে হয়। জীবনের শিক্ষা সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে শিখলাম সাম্প্রদায়িক শক্তি এবং সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী শক্তি সুযোগ পেলেই সন্ত্রাস সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালায়।